ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ, চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। ওসমান হাদির ওপর হামলার তীব্র ঘৃণা এবং প্রতিবাদ তারেক রহমানের, বললেন তদন্তে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। কোন দল নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ, লড়বেন ঢাকার ১০ আসন থেকে, ফেসবুকে পোস্ট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান। রাজধানী বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, বেলা ২:৩০টার দিকে ৩টি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ওসমান হাদির বাম কানের নিচে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা ক্রিটিক্যাল এবং লাইফ সাপোর্টে আছেন তিনি। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। হাদির গুলিবিদ্ধ হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিকেলে গুলিবিদ্ধ হাদির অবস্থা দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। দর্শক, গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রাব্বি, শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? তার মাথায় লাগা গুলি কি বের করা হয়েছে? সিটি স্ক্যান করানো হয়েছে, অর্থাৎ সিটি স্ক্যান সম্পন্ন হয়ে গেছে। এখন তিনি জরুরি বিভাগে আসলে ভর্তি আছেন। এখন পর্যন্ত আসলে তার শারীরিক যে অবস্থা, অর্থাৎ তার মাথা থেকে গুলি বের করা হয়েছে কিনা বা এই দশটার তথ্য কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসলে ব্রিফ করে জানানো হয়নি। এখানে যে মানুষের যে দল, অর্থাৎ সেটা খুবই সহ বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু তিনি আসলে তাদের এই যে হামলার কিন্তু আসলে নিন্দা জানাচ্ছেন। পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু আসলে দোষীদের গ্রেফতার করা যায়নি বা চিহ্নিত করার বিষয়গুলি কিন্তু আসলে এখন পর্যন্ত আসেনি। গণঅভ্যুত্থানের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু আসলে বারবার বলছে যে এই ধরনের কিন্তু আসলে সরকারের যোগ্য থাকতে পারে এবং তাদেরকে যদি দ্রুত ২৪ ঘন্টার মধ্যে আসলে গ্রেফতার করা না হয়, কিন্তু আসলে সরকার এবং কমিশনের কিন্তু আসলে তাদের উপর কিন্তু আসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এই ধরনের একটা হুঁশিয়ারি কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো দিচ্ছে। এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগের প্রচেষ্টা চালাবো। ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানী বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে। প্রধান উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং ঘৃণা জানিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও তিনি জানিয়েছেন। দেখলে খারাপ লাগে যে ঢাকার বায়ু বলে খুব ওয়ান অফ দি দূষিত বায়ু, পলিউটেড বায়ু সারা পৃথিবীর মধ্যে। আমাদের এটার পরিবর্তন করতে হবে। আমরা বলেছি যে আমাদের পরিকল্পনা হচ্ছে যে 5 বছরে ইনশাল্লাহ আমরা 25 কোটি গাছ লাগাবো, বছরে 4 থেকে 5 কোটি গাছ লাগাবো আমরা। এখন এই 4 থেকে 5 কোটি গাছ যদি লাগাতে হয়, রোপণ করতে হয়, যদি গাছ লাগাতে হয়
আমাদের সকলকে, এই ঘরে তোমরা যারা আছো, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন, প্রত্যেককে আমাদের একটা করে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রত্যেকে একটা করে গাছ লাগে, তাহলে তো 20 কোটি মানুষ এক বছরে 20 কোটি গাছ আমরা লাগাতে পারবো। আমরা এর মধ্যে হিসাব নিকাশ বের করছি, শুধু তো বলার মধ্যে নেই। আমরা 25 কোটি গাছ লাগাবো। তুমি হয়তো বলতে পারো যে ভাইয়া এত চারা পাবেন কোথায়, এই প্রশ্ন তোমার মনে আসতেই পারে। তুমি গাছ লাগাবে 3 মাস, বাকি 9 মাস তুমি কি করবে? বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সরকারি একটি নার্সারি আছে। এর বাইরে সব মিলিয়ে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 1,100,000 নার্সারি আছে। এগুলা নার্সারির এভারেজ প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25,000 চারা। এখন তুমি হিসাব করো, 1 লক্ষ থেকে 20 থেকে 25,000 চারা, এদেরকে যদি প্রপারলি আমরা সাপোর্ট দিতে পারি, এই প্রোডাকশনের সংখ্যা তারা আরো কিছুটা বাড়াতে পারবে। যার 20,000 আছে সেটাকে মোটামুটি 20-25,000 আছে, সেটাকে 40,000 পর্যন্ত নিতে পারবে। আমি হিসাব নিকাশ করেই আমরা কথাটা বলছি। কোনো রাজনৈতিক দল থেকে নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা পরিষদ থেকে সরে আসা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সকালে ফেসবুক পোস্টে এসব কথা তিনি জানিয়েছেন। নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। দুর্নীতি, সক্ষমতা এবং অবকাঠামোগত সংকটের কারণে বাংলাদেশ প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে বলেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এই অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, কর অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে। শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে ICMAB এর এক সেমিনারে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বলেছেন, ভিয়েতনাম যে পোশাক উৎপাদন করে তাদের কর্মীদের 50% লাভ বেশি দিচ্ছে, সাথে লাভও করছে 50% বেশি। সেই একই পোশাক বানালে এদেশের শ্রমিকরা পাচ্ছে অর্ধেক বেতন, মিলছে কম মুনাফা। এর কারণ সক্ষমতা এবং অবকাঠামোগত সুবিধার অভাব। একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হলে ভ্যাট এবং আয়কর থেকে রাজস্ব আহরণ বাড়াতে হবে। কাস্টমস এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে দুর্নীতি লাগাম টানতে এবং ভোগান্তি কমাতে বিভিন্ন সেবাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। FDI দরকার আমাদের, যে এতদিন আসছে না, এটা একটা লজ্জার ব্যাপার। এই লজ্জাবোধের থেকে আমাদের আরেকটু আর্জেন্টলি এটাকে ডিল করতে হবে। লজিস্টিক্স, রোডস, হাইওয়েজ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, পোর্ট, যেখানে যেখানে আমাদের বেশি সময় লাগে এগুলো ওখানে চলে যায়। আর আরেক অর্ধেক কোথায় যায়? দুর্নীতিতে, করাপশন। এই দুইটাই সলভ করা আমাদের, ইটস উইদিন আওয়ার কন্ট্রোল, ইটস উইদিন আওয়ার পাওয়ার্স। এই জন্য এটা আমাদেরকে করতে হবে এখন। যদি কর অভ্যর্থির সংস্কৃতি থেকে বেরোতে পারি, তাহলে আমরা করটা নিয়ে আসতে পারবো। আর কর ফাঁকি দেওয়ার জন্য যে বিভিন্ন টুলসগুলো, যে পদ্ধতিগুলো, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা ডিজিটাইজেশন করব আমাদের প্রত্যেকটা সেক্টরে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 145তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলে। সকালে সন্তেশে দরবার হলে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে গাইবান্ধায়। দুপুরে নাট্য ও সাংস্কৃতিক সংস্থা চত্বরে দোয়া মাহফিলটির আয়োজন করে গাইবান্ধা 2 আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু। বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে কিশোরগঞ্জে। হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করেন চেয়ারপারসনের আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার M আতিকুর রহমান। সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও 1 আসনে দলটির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। ভ্রমণ অভিযান নৈতিকতা স্লোগান ধারণ করে জোলাভাতি অনুষ্ঠান হয়েছে সাভারে। খেলাধুলা, আড্ডা ও পুরস্কার বিতরণী সহ দিনব্যাপী উৎসবে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।